হ্যালো এভরিওয়ান, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামগুলির প্রস্তুতি করছো তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের ক্লাসে আমি ভারতীয় সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এই ক্লাসে আলোচনা করব। তোমরা প্রিভিয়াস ক্লাসটি দেখেছো, আমি এমসিকিউ সেশন শুরু করেছি আমাদের চ্যানেলে। আজকে তার দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসের টপিকে কি থাকছে, ভারতীয় রচনার পটভূমি নিয়ে আমি আগের দিন আলোচনা করেছিলাম। কিছু কোশ্চেন রয়ে গিয়েছিল, সেই কোশ্চেন এবং গণপরিষদ নিয়ে আজকে বাকিটা পুরো ক্লাসটাকে কিন্তু কমপ্লিট করব। তাহলে তোমরা দেখতে থাকো এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস। তোমরা জানো যে এসবি ইনস্টিটিউটে কিন্তু প্রত্যেকটি বিষয়ের কিন্তু এমসিকিউ সেশন আসছে। হিস্ট্রি, জিওগ্রাফি, জিকে, ম্যাথ, রিজনিং, প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভিডিও আসছে, ক্লাস আসছে, ফ্রি ক্লাস। তোমরা প্রত্যেকেই দেখতে পারো। যারা নতুন রয়েছে তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো তাহলে আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কি আছে দেখে নেব। প্রথম কোশ্চেন বলছে ভারতের সংবিধানে কি বলছে, ভালো করে দেখো। ভারতের সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে? ভারতের সংবিধান আমরা প্রত্যেকেই জানি, সংবিধানের আর একটা নাম কি? শাসনতন্ত্র বা আইনের বই। এই সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে? সেটা হচ্ছে অপশন এ রয়েছে রাষ্ট্রপতি, বি সুপ্রিম কোর্ট, সি লোকসভার অধ্যক্ষ, ডি রাজ্যসভার চেয়ারম্যান। এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশন বি বা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে কিন্তু বলা হয় সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা। তার কারণ কি, এমনও নয় যে ভারতীয় সংবিধান এত সুনিপুণভাবে, এত বুদ্ধিদীপ্তভাবে তৈরি যাতে এমন কোনো আইন প্রণীত না হয় বা এমন কোনো আইন প্রণয়ন করে মানুষকে বা নাগরিককে বা জনগণকে পদদলিত করা যেতে পারে। যদি কোনো আইন ভারতীয় সংবিধানে যদি প্রণীত হয়ে যায় বা সংশোধন করে নিয়ে আসা হয়, সেই আইন যদি নাগরিকদের স্বাভাবিক জীবনযাপনের পরিপন্থী হয়, তাহলে কিন্তু সেই আইনের অস্তিত্ব থাকবে না। বা কোনো আইন মৌলিক অধিকারের পরিপন্থী হলেও কিন্তু সেই আইনের অস্তিত্ব থাকবে না, যেটা কিন্তু বলা রয়েছে ভারতীয় সংবিধানের কত ধারাতে না 13 ধারাতে। অর্থাৎ কি, যেটা জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় পর্যালোচনার যে বিষয়টি, সেটাও কিন্তু ভারতীয় সংবিধানে রয়েছে। অর্থাৎ একটা আইন প্রণয়ন করে দিলেই যে আর কি সেই আইনটা মেনে চলতে হবে এমন নয়। তোমার যদি এ বিষয়ে কোনো আর কি দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু তুমি আবেদন করতে পারো সেই আইনটাকে নিয়ে আর কি পর্যালোচনা করার জন্য। তুমি আবেদন করতে পারো, তারপর সুপ্রিম কোর্ট ডিসাইড করবে তোমার ইস্যুর ওপরে নির্ভর করে যে এই বিষয়ে বিচার বিভাগীয় পর্যালোচনা হবে কিনা। তাহলে আমরা সঠিক উত্তরটি পেলাম কি, অপশন বি। ভারতের সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তাকে, এক কথায় সর্বোচ্চ নয়, ব্যাখ্যাকর্তা বললেই কিন্তু সুপ্রিম কোর্ট হবে সঠিক উত্তর। এগোচ্ছি। পরের কোশ্চেন দেখো, বলছে ভারতীয় গণপরিষদের চিহ্ন কি? ভারতীয় গণপরিষদ অপশনগুলো দেখে নেবো। একটা হচ্ছে পদ্ম, দুই হাতি, বা সি আর কি বাঘ, ডি সূর্য। সঠিক উত্তর কিন্তু কি অপশন বি হাতি। ভারতীয় গণপরিষদ কি জন্য গঠিত হয়েছিল? ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছে ভারতীয় সংবিধান রচনা করার জন্য। এই দাবিটা কে করেছিল? আমি প্রিভিয়াস ক্লাসে করেছি। এই দাবি কিন্তু করেছিল মানবেন্দ্রনাথ রায়। কি বললাম বুঝে গেছে? কত সালে? সেটা কিন্তু করেছিল 1934-এ কিন্তু মানবেন্দ্রনাথ রায় বা এম এন রায় কিন্তু ভারতীয় গণপরিষদের দাবি কিন্তু প্রথম উত্থাপন করে। এই যে ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হচ্ছে? যদি তোমাদের কোশ্চেন আসে ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হচ্ছে বা কি উদ্দেশ্যে গঠিত হচ্ছে, তাহলে কিন্তু তোমরা বলে দেবে 1946। কত না 1946, 1946 সালে কিন্তু ভারতীয় গণপরিষদ গঠিত হচ্ছে। কি বললাম বুঝে গেছে? প্রত্যেকটা বিষয় কিন্তু পড়তে হবে এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো যেগুলো তোমরা করছো সেগুলোকে বারবার কিন্তু মনে করতে হবে, যাতে মনে মনেই তোমাদের রিভিশন কন্টিনিউয়াসলি চলতে থাকে। এমন না বিরাট ঢাকঢোল পিটিয়ে আর কি রিভিশন করতে বসছি বলে শুরু করতে হবে, তা নয়। যে কোশ্চেনটা পড়ছো সেই কোশ্চেন রিলেটেড যা যা ইনফরমেশন আছে একবার করে মনে করে নেবে, তখনই আর কি অন দ্য স্পট রিভিশন হয়ে গেল। ভারতীয় গণপরিষদ 1946 সালে গঠিত হচ্ছে। কি বললাম বুঝে গেছে? আর প্রথম অধিবেশন বসছে কিন্তু 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর নিউ দিল্লি কনস্টিটিউশন হলে। নিউ দিল্লির কনস্টিটিউশন হলে 9। আর যেটাতে আর কি অস্থায়ী সভাপতি হচ্ছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আর 11 ডিসেম্বর কিন্তু স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এগোচ্ছি। তারপরে বলছে কোন উদ্দেশ্যে ক্যাবিনেট মিশন গঠন করা হয়েছিল? কোন উদ্দেশ্যে ক্যাবিনেট মিশন গঠন করেছিল কারা?
ব্রিটিশ সরকার ক্যাবিনেট মিশন পাঠিয়েছিল ভারতে। কি উদ্দেশ্যে না, দেখো এখানে অপশনগুলো দেখে নি কি কি আছে, প্রশাসনিক সংস্কার, শিক্ষা সংস্কার, কোড সংস্কার, নাকি ভারতীয় সংবিধানের সংস্কার। সঠিক উত্তরটা কিন্তু অপশন ডি, ভারতীয় সংবিধানের সংস্কার, তাই তো। ক্যাবিনেট মিশন, এই যে ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসছে না 1946 সালে কিন্তু ক্যাবিনেট মিশন আসছে। কি দাবি নিয়ে আসছে যে ভারতীয়দের জন্য আর কি গণপরিষদ গঠন করতে হবে সেই সম্মতি নিয়ে। এই সম্মতির বিষয়টা ব্রিটিশ সরকার থেকে পাঠানো হচ্ছে, তখন আর কি ব্রিটিশের প্রধানমন্ত্রী বা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছে ক্লিমেন্ট এটলি। মনে রাখতে হবে কিন্তু ক্লিমেন্ট এটলি, ঠিক আছে। ক্লিমেন্ট এটলি, এই এটলি বানানটা ভুল হতে পারে, অসুবিধা নেই। ক্লিমেন্ট এটলি ছিলেন। আর এই যে ক্যাবিনেট মিশন আসছেন, এই ক্যাবিনেট মিশনের তিনজন আর কি সদস্য ছিল। এই তিনজন সদস্য কে কে? একজন হচ্ছে কি প্যাথিক লরেন্স, লর্ড প্যাথিক লরেন্স, আর কে এভি আলেকজান্ডার, আর আরেকজনকে স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস। হলো। আর এই যে লর্ড প্যাথিক লরেন্স ছিলেন, এই লর্ড প্যাথিক লরেন্স কিন্তু তখন আর কি ভারত সচিব ছিলেন। তিনি যখন আর কি ক্যাবিনেট মিশন নিয়ে আসতেন, তিনি এই ক্যাবিনেট মিশনের আর কি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। এটাও কিন্তু কিছু কিছু সময় জিকেতে কোশ্চেন আসে যে ক্যাবিনেট মিশনের নেতৃত্ব দিয়েছিলেন কে বা প্রধান কে ছিলেন, তাহলে কিন্তু তোমরা বলবে কি যে না লর্ড প্যাথিক লরেন্স ছিল, আর তিনি সেই সময় কিন্তু ভারত সচিব ছিলেন। তাহলে এখান থেকে আমরা কি কি কোশ্চেন পেলাম? ক্যাবিনেট মিশন আসছে 1946, কিসের উদ্দেশ্যে আছে? ভারতীয়দের জন্য কিন্তু সংবিধান গঠনের যে আর কি দাবিটা, সেই দাবির সম্মতি নিয়ে আসছে ব্রিটিশ সরকারের কাছ থেকে। তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল ক্লিমেন্ট এটলি। এই হচ্ছে যতগুলো আর কি আমরা পেলাম ইনফরমেশন রাখলাম। আর তিনজন সদস্য ছিল লর্ড প্যাথিক লরেন্স, এভি আলেকজান্ডার, স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস। ব্যাস, এগোচ্ছি পরের কোশ্চেন। বলছে কে ভারতের জন্য একটি সংবিধান রচনার কথা উত্থাপন করেন? কে ভারতের জন্য একটি সংবিধান রচনার কথা উত্থাপন করে? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি সুভাষচন্দ্র বসু, সি মহাত্মা গান্ধী, ডি ভগৎ সিং। দেখো আচ্ছা, কোশ্চেনটা একটু ভুল আছে মনে হচ্ছে অপশনের, কারণ উত্তর আমি দেখতে পাচ্ছি না এখানে, ঠিক আছে। কারণ ভারতের সংবিধান রচনার জন্য আর কি গণপরিষদের দাবি করেছিল প্রথম কিন্তু এম.এন. রয়, যেটা আমি আগের ক্লাসেও কিন্তু করিয়েছি, বা মানবেন্দ্রনাথ রয়, ঠিক আছে। এই এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রয় কিন্তু প্রথম আর কি কত সালে 1934 সালে। আর জাতীয় কংগ্রেস বা আইএনসি এটাকে কিন্তু স্বীকৃতি দেয় 1935। স্বীকৃতি বলতে এম.এন. রায় কিন্তু জাতীয় কংগ্রেসের কাছে বলেনি যে আর কি গণপরিষদ করতে হবে এরকম বিষয় নয়। তিনি কিন্তু এই দাবিটা তোলেন, আর 1935 সালে সেই বিষয়টাই আর কি আমল দেয় কিন্তু জাতীয় কংগ্রেস, কারণ জাতীয় কংগ্রেস কিন্তু তাদের বৈঠকে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করে। এই সেই অর্থে কিন্তু কিছু কিছু হয়তো তোমাদের কোশ্চেন এখানে মহাত্মা গান্ধী করতে পারে, কিন্তু আমার মতামত, আমার ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই এম.এন. রায় হবে আর কি। কারণ প্রথম কিন্তু এম.এন. রায় কিন্তু এই কোশ্চেনের কিন্তু উত্তর এম.এন. রায় হওয়া উচিত, এটা বলে আমি মনে করছি। নিম্নলিখিত পরের কোশ্চেনটি, নিম্নলিখিত মহিলাদের মধ্যে গণপরিষদের মহিলা সদস্য নন কে? দেখে নেবো কি কি অপশন রয়েছে। 1 সুচেতা কৃপালিনী, 2 বিজয়লক্ষ্মী পণ্ডিত, 3 দুর্গাবাই দেশমুখ, আর 4 বা ডি পিঙ্গালি ভেঙ্কাইয়া। সঠিক উত্তর কিন্তু আমরা পাবো অপশন ডি, পিঙ্গালি ভেঙ্কাইয়া হচ্ছে যে যিনি কিনা কি ছিলেন না, যিনি হচ্ছে জাতীয় এই গণপরিষদের মহিলা সদস্যদের মধ্যে ছিলেন না। গণপরিষদের সদস্য সংখ্যা ছিল কত? 389, 389 জন। তার মধ্যে মহিলা সদস্য সংখ্যা কত ছিলেন? মহিলা সদস্য সংখ্যা ছিল 15 জন। এই 15 জনের মধ্যে কিন্তু এই পিঙ্গালি ভেঙ্কাইয়া ছিলেন না, কারণ পিঙ্গালি ভেঙ্কাইয়া হচ্ছে আমাদের জাতীয় পতাকার নকশাকার, যে এই যে নকশাকার, যিনি নকশাটা করেছিলেন আর কি, বুঝে গেল, আমাদের যে জাতীয় পতাকা তার নকশাটা করেছিলেন কিন্তু এই পিঙ্গালি ভেঙ্কাইয়া, যিনি একটু উত্তরপ্রদেশের আর কি মছলিপত্তনমের বাসিন্দা আর কি বললাম, বুঝে গেল, ছিলেন। আর এই যে বিষয়টা যে তিনজন দেখতে পাচ্ছ প্রথমে যে নামগুলো, সুচেতা কৃপালিনী, যিনি তোমরা প্রত্যেকে জানো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এবং প্রথম
মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। বিজয়লক্ষ্মী পণ্ডিত, যিনি কিন্তু আর কি জওহরলাল নেহরুর বোন ছিলেন, দুর্গাবাই দেশমুখ, যিনিও কিন্তু আর কি হচ্ছে গণপরিষদের মহিলা সদস্যদের মধ্যে একজন ছিলেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটা জিনিস যে আর কি মহিলা সদস্যদের মধ্যে একজন মুসলিম সদস্য ছিলেন, মুসলিম মহিলা সদস্য ছিলেন, তার নামটা কিন্তু তোমাদের জানা দরকার। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবে আর কি। তোমরা যদি না পারো আমি কিন্তু অবশ্যই সেই নামটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবো। তোমাদের কাছে এটা আমার কোশ্চেন থাকলো যে মহিলা গণপরিষদের মহিলা সদস্যদের মধ্যে মুসলিম সদস্য কে ছিলেন, ঠিক আছে, মুসলিম সদস্য। আমি আর একটা বলি, দলিত মহিলা কে ছিল? দলিত মহিলা কিন্তু একজন ছিলেন, যার নাম হচ্ছে তোমার দক্ষিণায়নী দক্ষিণায়নী ভেলা উধান, ঠিক আছে। ইনি কিন্তু আর কি যে গণপরিষদের মহিলা সদস্য ছিলেন 15 জন, তাদের মধ্যে একজন হচ্ছে দলিত মহিলা, ঠিক আছে। তাহলে এই মুসলিম সদস্য বা মুসলিম মহিলা যিনি ছিলেন তার নামটা কি, এটা তোমাদের কাছে আমার কোশ্চেন থাকলো। কি বললাম বোঝা গেছে? যদি না বলতে পারো আমি পরে মানে ক্লাসে এটা বলে দেবো বা কমেন্টে উত্তরটা দিয়ে দেবো, অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোন পরিকল্পনায় ভারত এবং পাকিস্তানের হাতে ব্রিটিশ সরকারের থেকে ক্ষমতা হস্তান্তরের দিন নির্ধারিত হয়? কোন পরিকল্পনা? একদম চোখ বুঝে আমি তোমাদের আগের ক্লাসে করেছি, তবু আমি দেখে নেবো কি কি অপশন রয়েছে। একটা রয়েছে ওয়াভেল পরিকল্পনা, মাউন্টব্যাটেন পরিকল্পনা, ক্যাবিনেট মিশন পরিকল্পনা, কোনোটিই নয়, ঠিক আছে। আমরা প্রত্যেকেই জানি যে ক্যাবিনেট মিশন কি করেছিল, গণপরিষদের দাবি নিয়ে আর কি সম্মতি নিয়ে এসেছিল। মাউন্টব্যাটেন ওয়াভেল পরিকল্পনা কি? ওয়াভেল পরিকল্পনা কিন্তু সিমলা কনফারেন্স হয়েছিল, যেটা তোমরা জানো যে ওয়াভেল কিন্তু কি ছিলেন, তৎকালীন ভারতীয় ভাইসরয় ছিলেন। তিনি কি করেছিলেন, তিনি আর কি যে আলী জিন্নাহ এবং জাতীয় কংগ্রেস এদের যে বিবাদ, যে আলী জিন্নাহ কি করছিল, যে আলী জিন্নাহর দাবি ছিল যে পৃথক গণপরিষদ, পৃথক রাষ্ট্র আর কি মুসলিম রাষ্ট্র গঠনের যে দাবি, সেই বিষয়টাকে আর কি কোনোভাবে আর কি মিনিমাইজ করা যায় কিনা সেই বিষয়ে নিয়ে আর কি তিনি কিন্তু সিমলা কনফারেন্স করেছিলেন আর কি ওয়াভেল পরিকল্পনা, যেটা আর কি ওয়াভেল পরিকল্পনা নামে আর কি। তিনি আলী জিন্নাহ কিন্তু সেই দাবি মানেননি, যার পরেই কিন্তু গ্রেট ক্যালকাটা কিলিংটা আর কি হয় আর কি, যে বিষয়ের কারণে আর কি তিনি আর কি আলী জিন্নাহ তারপরেই বলেছিল আর কি মানে আর কি সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন আর কি, এই যে সিমলা মানে আর কি সিমলা যে আর কি বৈঠকের পরে আর কি। এই ওয়াভেল পরিকল্পনা 1945 হয়েছিল, ঠিক আছে। গেল। মাউন্টব্যাটেন পরিকল্পনা কত সালে হয়েছিল? 1947 সালে। এখানে কিন্তু সঠিক উত্তর আমাদের হচ্ছে অপশন বি, মাউন্টব্যাটেন পরিকল্পনা। এখানে এই মাউন্টব্যাটেন বলছে ক্ষমতা হস্তান্তরের দিন নির্ধারিত হয় কোন পরিকল্পনায়? না মাউন্টব্যাটেন পরিকল্পনায়। দিনটা কত সাল হয়েছিল? না 1947 সালের 15ই আগস্ট। আর মাউন্টব্যাটেন পরিকল্পনা কিন্তু কি জুন পরিকল্পনা নামেও কিন্তু পরিচিত। মাউন্টব্যাটেন পরিকল্পনা কিন্তু কি জুন প্ল্যান নামেও কিন্তু পরিচিত। তোমরা কিন্তু অবশ্যই পড়ে নেবে বা অবশ্যই মনে রাখবে বিষয়টি। এগোলাম। বলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় প্রধান গভর্নর জেনারেল কে ছিলেন? অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল কত সালে? 1946 সালে। কত তারিখে? 2রা সেপ্টেম্বর। হলো। তাহলে এই যে একটুখানি বলছে কি উইলিয়াম বেন্টিং, লর্ড মাউন্টব্যাটেন, স্যার ইলিজা এমপে, লর্ড মেকলে, ঠিক আছে। সেই সময় কিন্তু সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন বি, লর্ড মাউন্টব্যাটেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু লর্ড মাউন্টব্যাটেন কিন্তু কে ছিলেন, তোমার আর কি তৎকালীন ভারত সরকারের যে গভর্নর জেনারেল। কি বললাম, তার আগে কিন্তু ওয়াভেল ছিলেন। যখন সিমলা কনফারেন্সে কি হলো, যখন সিমলা কনফারেন্স আর কি ব্যর্থ হলো, তারপরেই কিন্তু আর কি ওয়াভেল কিন্তু পদত্যাগ করলেন, তারপরে কিন্তু মাউন্টব্যাটেন আসছেন। সঠিক উত্তর হচ্ছে আমাদের লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট, খসড়া কমিটির সভাপতি রূপে বি আর আম্বেদকর নির্বাচিত হন গণপরিষদের কোন অধিবেশনে? প্রথম অধিবেশন, পঞ্চম অধিবেশন, অষ্টম অধিবেশন, চতুর্থ অধিবেশন। সঠিক উত্তর হচ্ছে যে কবে? না পঞ্চম অধিবেশনে। এখানে সব গণপরিষদের যে প্রথম অধিবেশন হয়েছিল কত? 9 ডিসেম্বর, তাই তো, 9 ডিসেম্বর। কত সালে? 1946 সালে। কি বললাম বুঝে গেছে? আর এখানে কিন্তু যে সচ্চিদানন্দ সিনহা কে ছিলেন? অস্থায়ী সভাপতি ছিলেন। 11 ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে স্থায়ী সভাপতি। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর এই পঞ্চম অধিবেশনের গুরুত্বটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে অধিবেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আর কি খসড়া কমিটির সভাপতি বি আর আম্বেদকর নির্বাচিত হন।
কি বললাম বলছি এটা পঞ্চম অধিবেশন। তোমরা কিন্তু এখানে একটা জিনিস তোমরা কিন্তু কিছু কিছু জায়গায় ইনফরমেশন পেতে পারো যে আর কি এটা প্রথম অধিবেশন আর কি উত্তর পেতে পারো, কিন্তু না, সঠিক উত্তর কিন্তু হবে তোমার পঞ্চম অধিবেশনই। এগোচ্ছি। তারপরে গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সর্বমোট সদস্য উপস্থিত ছিলেন? 298 জন, 399 জন, 299 নাকি 239 জন? সঠিক উত্তর কিন্তু হচ্ছে তোমার অপশন 299টি। কারণ দেশ ভাগের পরে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল কত? 389। দেশ ভাগের পরে 1947 পরে কিন্তু সদস্য হয়ে যেত কত? 299। কারণ কি মুসলিম লীগ কিন্তু কি আর কিন্তু আইএনসির সঙ্গে কিন্তু আর ওরা কিন্তু যৌথভাবে থাকেনি, বা ওরা আর কি প্রথম অধিবেশনে তো ওরা আর কি অংশই নেয়নি, যে কারণে কিন্তু আসন সংখ্যা হয়ে যাচ্ছে কত? যে না 229 জন, কি বলো 200 তোমার 99 জন। কি বললাম বুঝে গেছে? নেক্সট দেখো পরেরটা কি আছে। ওই স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী ছিলেন কে? সঠিক উত্তর কি কি দেখে নেবো, অপশন কি আছে দেখে নেবো। মহাত্মা গান্ধী আছে, জওহরলাল নেহরু আছে, বি আর আম্বেদকর আছে, সুচেতা কৃপালিনী। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। স্বাধীন ভারতের বিদেশ মন্ত্রক ছিলেন কিন্তু কি ডক্টর বি আর আম্বেদকর। একদম। আজকে যে ক্লাসটা করালাম বা যতগুলো কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আমি প্রত্যেকটাই সুন্দরভাবে আলোচনা করেছি। আমি যতটা ইনফরমেশন আমি চেষ্টা করেছি যতটা সম্ভব দেওয়ার। এবং তোমাদের যদি এছাড়াও কোনো কোশ্চেন জানার থাকে বা কোনো কোশ্চেন রিলেটেড কোনো প্রশ্ন থাকে আর কি, মানে কোনো প্রশ্নের বিষয়ে কিছু জানার থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের ভিতরে জানাবে। বা তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা টপিকের উপরেই কিন্তু এমসিকিউ সেশন আসবে। আমাদের চ্যানেল ফলো করলে তোমাদের অবশ্যই উপকার আসবে। থ্যাংক ইউ।